নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পরীক্ষা কেন্দ্রে মিলল মোবাইল ফোন। তুলকালাম কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে, বহিষ্কার 3। শ্রীভূমিতে 8 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হত 9ম শ্রেণীর এক ছাত্র, তীব্র প্রতিক্রিয়া। মানবতার ভয়াবহ অবক্ষয়, জন্মের পরই মা নিজের কন্যা সন্তানকে ফেলে দিল জঙ্গলে। সমাজের সকল শ্রেণীর লোকেদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় বাজেট 2025, বলল কাছাড় জেলা বিজেপি। আসাম বিশ্ববিদ্যালয়ের দুদিনব্যাপী 22তম সমাবর্তনের সূচনা। এবারে সংবাদ বিস্তারিত। কাঠিগড়ার কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল পরীক্ষা কেন্দ্রে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। পরীক্ষার্থীর হাতে মিলল মোবাইল ফোন। এতে পরীক্ষা কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা দাঁড়িয়েছে প্রশ্নচিহ্নের মুখে। এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকার পর কি করে ছাত্ররা সেলফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারে? নাকি স্কুল ক্যাম্পাসেই নকল সরবরাহকারী চক্র সক্রিয় রয়েছে? উঠছে এমন এক ঝাঁক প্রশ্ন। প্রশ্নপত্র ফাঁস হয়েছে খবর পেয়ে সংবাদ মাধ্যম পরীক্ষা কেন্দ্রে হাজির হলে স্কুল প্রধান সিরাজুল আম্বিয়া জানান, দুপুর আনুমানিক 2টো নাগাদ 3 জন ছাত্রের নিকট থেকে 2টো মোবাইল উদ্ধার করা হয়েছে। তবে মোবাইল যোগে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাকে তিনি পুরোপুরি অস্বীকার করেন। মোবাইল উদ্ধারের 3 ছাত্র যথাক্রমে আকবর হোসেন বরভুইয়া, তাপস দাস ও প্রণব শর্মাকে বহিষ্কার করা হয়েছে। সুন্দরভাবে 13 ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষা ছিল, সুন্দরে পরিচিত হয়েছে। তো যাই হোক, আজকে এইচএস ফাইনালের দ্বিতীয় দিন, আজকে 17 ফেব্রুয়ারি। আজকে ছিল 2টা সাবজেক্টের, একটা ছিল ফিজিক্স, অন্যটা ছিল এডুকেশন। তারপর আমরা যথাবিহিত যেভাবে ফিশিং করার কথা, আমরা সেই ধরনের পুলিশ প্রশাসনের সামনে আমরা ফিশিং করেছি, ছাত্রদেরকে ঢুকিয়ে দিয়েছি। রুমের ভিতর ঢোকার পর যখন পরীক্ষা শুরু হয়েছে, এরই মধ্য দিয়ে হঠাৎ করে আমার কাছে রিপোর্ট আসে বা এওসির মাধ্যম থেকে আমার কাছে রিপোর্ট আসে যে একটা মোবাইল পাওয়া গেছে। ঠিক আছে, তো সঙ্গে সঙ্গে আমরা এওসির মধ্য থেকে সেটা সংগ্রহ করা হয়েছে। আমাদের সুপারভাইজিং অফিসার নিয়োজিত আছেন 2 জন, এইচএস ফাইনালের, এইচএসসি পরীক্ষাতে আছেন 1 জন। তো সুতরাং ওনারা সামনে বসে আছেন। সঙ্গে সঙ্গে আমরা ওই ছাত্রকে আমরা নিয়ে আসি এবং ওর সাথে সংযোগ রক্ষা করি আরও 3 জন ছাত্রকে সঙ্গে সঙ্গে আমরা তলব করি। আমরা তাদের অ্যাজ পার গাইডলাইন অনুযায়ী আমরা তাদেরকে এক্সপেল করি। ইন্টারগেট করেছিলাম, তখন তারা বলেছে যে বাইরে থেকে তারা হয়তো কোনো ক্ষেত্রে তারা এনেছে। 3টা মোবাইল পেয়েছেন? না, মোবাইল আমরা 2টা পেয়েছি। 2টা মোবাইল পেয়েছি, হ্যাঁ। আর একজন লিঙ্কম্যান হিসাবে তাকে আমরা তথ্য প্রমাণ সহ দেখেছি, হয়তো লিঙ্কম্যানের কাজ করেছে। সুতরাং আমরা 3 জনকে আমরা কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী আমরা ওদেরকে এক্সপেল করেছি। আচ্ছা, আমরা শুনলাম যে আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক একজনকেও এখানে ডাকা হয়েছিল, এই ব্যাপারে আপনি কি বলবেন? একটা লিঙ্কম্যানের হয়তো সন্দেহস্থলে আমরা তলব করেছিলাম, উনি আসেন নাই। এই পর্যন্ত মোবাইলের মাধ্যমে কি মানে প্রশ্নপত্র পাস হয়েছে? না, প্রশ্ন তো পাস হয় না। আমরা সঙ্গে সঙ্গে কালাইন থানার ওসিকে আমরা ইনফরমেশন দিয়েছি, উনিও সঙ্গে সঙ্গে এসেছেন। যাই হোক, আমরা যতটুকু আমরা ইন্টারভিউ করার কথা আমরা করে নিয়েছি। তো না, একটা ছাত্রকে আমরা যখন ইন্টারভিউ করেছিলাম, তো সে বলেছিল, সে একটা নাম বলেছিল আদর্শ বিদ্যাপীঠের। যদিও আমরা উনার প্রিন্সিপালকে বলেছিলাম যে উনি আসার জন্য, যদিও উনি আসেন নাই, তো উনার আমরা ডিটেইলস পাইনি। মোবাইলের মাধ্যমে প্রশ্নপত্র বাইরে পাঠানো হয়েছিল? না, মোবাইল সার্চ করা হয়েছে। হঠাৎ আমাদের ওই রুমের 1 নম্বর রুমের যারা ইনভিজিলেটর তারা বললো এভাবে 3 জনের কাছ থেকে 2 জন কাছ থেকে পাওয়া গেছে মোবাইল, আরেকজন লিঙ্কম্যান। সঙ্গে সঙ্গে রেড হ্যান্ডেডলি ওদেরকে সময় মতো ধরে নিয়ে আসা হয়েছে। তারপর তাদেরকে এই রুমে ইন্টারোগেশন করা হলো, পুলিশকে ডাকা হলো, ওসিকে, কালাইন ওসিকে ডাকা হলো। তারপর আমার ভাগ্য ভালো, কোনো কিছু ভাইরাল হয়নি। আচ্ছা, এই ছাত্রদের কি করা হয়েছে? এটা এক্সপেল করা হয়েছে। It is according to our guideline of the examination. ধরা পড়লে আমাদের এক্সপেল করতে। কত বছরের জন্য? আশা করি আমাদের 1 বছরের জন্য। এই বছর পরীক্ষা চলাকালীন
at 2:15 সব হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি আজকে তো হায়ার সেকেন্ডারি পরীক্ষা আফটারনুন তো হায়ার সেকেন্ডারি 2:15 ঘটেছে। শ্রীভূমিতে রাতের বেলায় ৮ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনায় নবম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে, আরেকজনকে গুরুতর অবস্থায় শ্রীভূমি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি বুলেট বাইক, অটোরিকশা ও একটি ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটেছে নিলামবাজারের বেড়াজলে। উল্লেখ্য, এই স্থানে দীর্ঘদিন ধরে প্রায়শই সড়ক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। আপনারা দেখছেন কাউসার হোসেনের মা, ফুফু, দাদি, ওনারা সবাই এসেছেন। আপনারা দেখছেন নিলামবাজার হসপিটালে এক শোকাবহ পরিবেশ, নিলামবাজার হাসপাতালে এক শোকাবহ পরিবেশ চলছে। ওনার মা, ওনার কাকিমা, ওনার দাদি সবাই এসেছেন। এক শোকাবহ পরিবেশ আপনারা দেখছেন। তাহলে আপনি আসলানি, আপনার নাম? আলিমুদ্দিন। আপনি কিতা দেখছেন? আমি যাইয়ার বাঙ্গাত গাড়ি লিয়া আপনার দেখছি একটা সেলেট চিল্লানি, আর আমরা বড়বাড়ি মসজিদের ইমাম মৌলানা আব্দুল বাসিদ গাড়িতে আসলাম। আলী মসজিদ ফারনির পরে আমরা গাড়ি ব্রেক মারছি, ব্রেক মারিয়ে দেখছি একটা অটো সাইডের তলে রাখা, খুব সাইডে, আর অটোর তলে পাই গিয়া বাইকে এনফিল্ড আর ও ছেলেটা। তখন আমরা অটো ৩-৪ জনে তুলিয়া তারে টানিয়া বার করছি, আর বাইক তোর রয়েছে। এরপরে খুব মানুষের ডাকাডাকি করছি যে মানুষের ধরার লাগিয়া। কত সময় মানুষ পাইছি না, ৫-৭ মিনিট বাদে মানুষ আইছে না, আবার বাদে একটা অটো লইয়া অটো প্যাসেঞ্জার আসলা, তারে প্যাসেঞ্জার নামাইয়া তারে অটো লইয়া আমরা ২জন জনে হসপিটালে আইছি। এ কেমন নিষ্ঠুরতা! জন্মের পরই মা নিজের কন্যা সন্তানকে ফেলে দিল জঙ্গলে, মৃত্যুর মুখে ফেলে দিল এক নিষ্পাপ প্রাণকে। মানবতার এই ভয়াবহ অবক্ষয় আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? ত্রিপুরা রাজ্যের পানিসাগর মহকুমার পূর্ব বৌহা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের নয়দ্রুন এলাকায় স্থানীয় মাঠের পাশে থাকা জঙ্গলে মধ্যে থেকে এক নবজাতক শিশু কন্যাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ অবস্থায় জলাবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। এই মানসিক ঘটনায় হৃদয় বিদারক প্রশ্ন উঠেছে, কোন পরিস্থিতিতে নিষ্পাপ শিশুটিকে ফেলে দেওয়া হলো? দুদিন পর পর নবজাতক শিশুদের উপর এমন জুলুম কবে বন্ধ হবে? প্রশাসনের তদন্ত প্রয়োজন। সমাজের সকল শ্রেণীর লোকেদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় বাজেট ২০২৫ গত ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে ইউনিয়ন বাজেট পেশ করেছেন তা সমাজের সকল শ্রেণীর লোকেদের অর্থনৈতিক স্বস্তি প্রদান করবে। এছাড়া সবাই অবগত যে আয়করে ১২ লক্ষ টাকা রেহাই দেওয়ার ফলে মধ্যবিত্ত পরিবারের লোকেরা বিশেষভাবে উপকৃত হবেন। সোমবার শিলচরে কাছাড় জেলা বিজেপি সদর কার্যালয়ে ভিড়ে ঠাসা এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন বিজেপি জেলা সভাপতি রূপম সাহা। এদিন সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় বাজেটের পর্যালোচনা করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়, অধ্যাপক চন্দন দে। তারা বাজেট ২০২৫-এর বিভিন্ন দিক তুলে ধরেন। নিশ্চয়ই জানেন যে আমরা শুধু, আর আপনারা নিশ্চয়ই জানেন যে সরকার নর্থ ইস্টের জন্য এবার অনেক বেশি অর্থ মঞ্জুরি করেছেন, আর এটা আমাদের কাছে অনেক গৌরবের বিষয় যে বিরোধীরা কোনোদিন ভাবতে পারেনি যে আয়কর যেভাবে রায় দেওয়া হয়েছে এবার। অন্যান্য বিরোধীরা দাবি করেছিলেন যে ৬ লাখ, ৭ লাখ, ৮ লাখ এইভাবে, কিন্তু বিরোধীরা বুঝতে পারেননি যে আমাদের অর্থমন্ত্রী যে আয়কর রেহাইটা দিয়েছেন ১২ লাখ টাকা পর্যন্ত জিরো ইনকাম ট্যাক্স কাউকে দিতে হবে না, জিরো করে দিয়েছেন, যেটা মধ্যবিত্ত সমাজের কাছে অনেক একটা আয় থেকে যাবে, যেটা দিয়ে বিভিন্নভাবে মানুষ অনেক উপকৃত হবে। তো
আপনারা সবসময় লক্ষ্য করেন যে একটা কথা ভারতীয় জনতা পার্টি বলে আসে, এক বিকশিত ভারত আমরা চাই যেদিন আমাদের শতবর্ষ পূর্ণ হবে স্বাধীনতার। আমরা শতবর্ষ পূর্ণ হওয়ার সময় আমরা এই কথাটা প্রায়শ বলে থাকি যে আমরা বিশ্বের কাছে, বিশ্বের দরবারে আমরা নাম্বার 1 পজিশনে থাকব। এই ক্ষেত্রে যদি দেশকে বিশ্বের প্রথম সারিতে নিয়ে যেতে হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই দেশের প্রত্যেকটা ক্ষেত্রে আর প্রত্যেক নাগরিকের উন্নয়নের প্রয়োজন আছে। প্রত্যেক ক্ষেত্রে যদি উন্নয়নের প্রয়োজন থাকে তাহলে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন তাদের দুজনের বক্তব্য থেকে, যে আমরা ছোট্ট টয় নির্মাণ থেকে আরম্ভ করে একেবারে খেলনার থেকে আরম্ভ করে আজকের দিনে আমাদের এই বাজেটে 25-26-এর বাজেটে স্পেসেও টাকা দেওয়া হয়েছে। আমরা এতদিন আমরা বাজেট বলতে আমরা সবসময় আমরা এরকম মনে করেছি বাজেট মানে একটা হিসেব, কিভাবে পরিবারটা চলবে, ভারতীয়দের পরিবারটা চলবে। আজকের দিনে এই বাজেট মাটি, বায়ু, মহাকাশ নিয়ে ভাবছে। যে 2-3টা পয়েন্ট ইম্পর্টেন্ট আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই, যে বাজেট এইবার 4 ভাগে ভাগ করে বাজেট প্লেস করা হয়েছে। বাজেটের এমফেসিস কি হয়েছে এই জিনিসটা বোঝার জন্য আমরা বাজেটকে 4 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কৃষি, যেটা সবথেকে বেশি যেটার ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, এটা হচ্ছে এগ্রিকালচারটাকে ফার্স্ট গ্রোথ ইঞ্জিন অফ দিস বাজেট নির্মলা সীতারামন এবং প্রাইম মিনিস্টার মোদিজির বাজেটের উপরে সবথেকে বেশি স্ট্রেস দেওয়া হয়েছে। এবং এই স্ট্রেস দেওয়ার কারণ হচ্ছে যে ভারতবর্ষে যত কৃষিজীবীরা আছে তাদেরকে একটা নেটের মধ্যে আনা, যে তারা সর্বভারতীয় স্তরে ভারতকে প্রোডাকশনের, কৃষিতে প্রোডাকশনের মাধ্যমে কিভাবে তারা ভারতের জিডিপিকে উত্থান করা যায়, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থার্স্ট গিভেন টু দ্য এগ্রিকালচারিস্ট। আসাম বিশ্ববিদ্যালয়ের 2 দিনব্যাপী 22তম সমাবর্তন সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে লেফটেন্যান্ট জেনারেল সাধনা এস নায়ার, সম্মানিত অতিথি অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল KP নায়ার, আসাম বিশ্ববিদ্যালয় শিলচরের চ্যান্সেলর অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অরূপ রাহা এবং আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থের উপস্থিতিতে 6650 জন শিক্ষার্থীকে তাদের ডিগ্রি প্রদান করা হয়। এদিন অতিথিরা শিক্ষার্থীদের পেশাগত জগতে তাদের পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা জানান। প্রধান অতিথি নায়ার উত্তীর্ণ শিক্ষার্থীদের সশস্ত্র বাহিনীতে কেরিয়ার গ্রহণ এবং তাদের সমাজ ও জাতির সেবা করার জন্য আহ্বান জানান। Gold medal in John Dash, gold medal in Bachelor in Visual Arts for the year 2024, and winner of Kaliprashan Manum Chaudhary Memorial Prize. Shilpa Khan Award and for highest marks in the LLM final examination in the Department of Computer. Read, be physically and mentally fit, and have a stable and healthy diet, and try and be the best version of yourself. This alone will bring you true contentment and lasting fulfillment. Remember that you have to be the boss of your lives and not a slave to these habits. Every convocation day, or Deekshan Samaroh as it is called, I believe should make an institution introspect on what it has achieved so far, whether it has lived up to what was expected of it, and what it should do in the future for progressing steadfastly towards the ultimate goal of academic excellence in different spheres. For wasting this important academic
event of 22nd convocation of Assam University with your esteemed presence. We are very privileged to have in our midst General Sadhana Saxena Nayak ji, Visis Seva Medal, Ati Visis Seva Medal, DG Hospital Services as a chief guest. In a rare feat, Mother and son duo of Madam Sadhana and her son squadron leader Tarun Nayak received Presidential Award this year. I, on behalf of Assam University and my personal behalf, congratulate Madam Sadhana ji. Now, dear students, when you are passing out, don't forget your commitment towards your nation, family, teachers, and the society that has nurtured you. I, along with my Assam University fraternity, wish you all a very bright future ahead. I take this opportunity to thank my Assam University family members for their committed services in nation building. Thank you all. Jai Hind. শিলচর সোনাই রোডের ডিজে ফার্নিচারের শোরুমে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। দুষ্কৃতীরা বন্দুক দেখিয়ে গুন্ডা ট্যাক্স আদায়ের চেষ্টা করলে দোকানের স্বত্বাধিকারী সুবেদ আহমেদ বরভুইয়া তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে গুন্ডারা দলবদ্ধভাবে তার উপর আক্রমণ চালায় এবং তাকে গুরুতর আহত করে। এখানে শেষ নয়, ওই দুষ্কৃতী দল ৩-৪টি দোকানেও ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসলে গুন্ডারা পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়দের সাহসিকতায় গুন্ডা বাহিনীর মূল পরিকল্পনাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়রা জানান, ইমাম উদ্দিন নামের এক যুবক দীর্ঘদিন ধরে এই এলাকায় চাঁদাবাজি চালিয়ে আসছিল। এই ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে, তবে স্থানীয় বাসিন্দারা আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ফিরছি একটি বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস 30 জানুয়ারি ঘটা করে অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয়েছিল 73তম গান্ধী মেলা ও প্রদর্শনীর। কিন্তু 18 দিন অতিক্রান্ত হওয়ার পরও মেলা শুরু হওয়ার নামগন্ধ নেই। কবে এই মেলা শুরু হবে সেটাও হলফ করে বলতে পারছেন না ব্যবসায়ীরা। অথচ 1 ফেব্রুয়ারি থেকেই তাদের ভাড়া দিতে হচ্ছে মেলা কমিটিকে। অন্যান্য বছর উদ্বোধনের সপ্তাহ দিনের মধ্যে মেলায় দোকানিরা পসরা সাজিয়ে বসতেন। বিনোদনের জন্য নাগরদোলা সহ অন্যান্য সামগ্রী মেলায় এসে যেত, কিন্তু এবছর এখন পর্যন্ত এই ধরনের কোনো বিনোদনমূলক উপকরণ মেলায় দেখা যাচ্ছে না। 2-1 পশারি যারা মেলায় এসেছেন, মেলা কমিটির এই অপারগতায় তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন তারা। তাদেরও জিজ্ঞাসা, কবে এবছরের গান্ধী মেলা শুরু হবে। আপনি গিয়ে চালু করে দিলে কি মেলা লোক আসবে নাকি? সবাইকে চালু করতে হবে টোটাল। লোকাল দোকানদার কত আছে এখানে, আসেইনি এখনো, তো তারা আসবে, চালু করবে সবাই মিলে। আপনি মনে হয় একটা দোকান চালু করলেন, তাতে কি মেলা চলবে না। অর্ধেক দোকানদার এখন নাই, অর্ধেকের বেশি দোকান নেই, লাগেনি এখন। কমপ্লিট হবে তবে না চালু হবে। আর চালু হবে তো এরা পেপারে দেবে, পেপারে দিয়েছে নিশ্চয়ই, ওপেনিংয়ে বাণী বিচিত্রাতে দেবে, পেপারে দেবে, তবে না গান্ধী মেলা চলবে। ওপেনিং তো হয়ে গেছে গান্ধী মেলা, তাহলে ওপেনিংয়ে দিয়েই দিয়েছে। আর এদের ব্যাপারে যে মেলা কমিটির আন্ডারে আমরা আছি, আমরা ভাড়া দেবো, দোকান লাগিয়েছি, মেলা শেষ, খতম শেষ। ভাড়া কবে থেকে দিচ্ছে? হ্যাঁ, ভাড়া কবে থেকে দিচ্ছেন আপনারা? ভাড়া আমরা 1 তারিখ থেকে দিয়েছি, বুকিংয়ের ভাড়া। আর দোকান খুলেনি এখনো? দোকান কেউ খুলেনি, আমি কি খুলবো একলা? দোকান খোলা যায় নাকি? আচ্ছা,
মেলা যখন দোকান খুলবে সবাই আমরাও খুলবো। কিন্তু মেলা কবে থেকে চালু হবে কি করে বলবেন? অফিস বলে বলবে, আপনার মেলা অফিস বলবে না গান্ধী মেলা অফিস, ওরাই না বলতে পারবে। এটা এতে তো লস হচ্ছে আপনাদের আজকে 20 দিন থেকে। ওদেরই আন্ডারে না মেলা, ওরাই না গান্ধী মেলা করছে এখন, অফিস বেলায় না বলবে এটা কবে চালু করবে কিভাবে করবে। কবে থেকে চালু হওয়ার সম্ভাবনা আছে? সম্ভব না, এখন 3-4 দিন লাগবে আরো মোটামুটি যা দেখছি। दुकानों कंप्लीट है नहीं तब खत्म हुआ उसके बाद में यहाँ आए है। मेला तो अभी लगे रहा है, दुकान लगे रहा है अभी, तो वो झूला वूला अभी तो लग रहा है, 2-4 दिन बाद में चालू होगा। तो ये तो आपका लॉस हो रहा है ना? हाँ, क्या करें, 1 तारीख से भाड़ा हम लोग को लग रहा है। पर डे कितना भरा है? पर डे भाड़ा माने हम लोग स्टोर के हिसाब में देते हैं। দক্ষিণ করিমগঞ্জে সরকারি কাজে আর্থিক কেলেঙ্কারি দুর্নীতি নিয়ে পুলিশের কচ্ছপ গতির তদন্তের বিরুদ্ধে এবার মুখ খুললেন প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। 1.5 কোটি টাকা আত্মসাৎ করা পলাতক পিএনআরডি এর বাস্তুকার জাকির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করলেও পুলিশ তাকে ধরতে কড়া পদক্ষেপ গ্রহণ করবেন, তার বিপরীতে নমনীয় মনোভাব গ্রহণ করছেন। এ নিয়ে জেলা আয়ুক্তের সঙ্গে আলোচনা করে বৃহৎ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান বিধায়ক সিদ্দিক আহমেদ। মানে সরকারের এমন একটা নিয়ম যে এমএলএডিএস হোক বা মডেল ভিলেজ হোক, যে এগুলোর যে টাকা আত্মসাৎ হয়েছে আমার দক্ষিণ করিমগঞ্জের প্রায় 75 লাখ টাকা, এই যে বর্তমানে একজন জেই এবং সার্কেল অফিসার নিলাম বাজার এরা মিলে জয়েন্ট সাইন করে টাকাটা নিয়ে গেছে। অনেকে আমার বিরুদ্ধেও, আমার বিরোধী যারা অনেকেই সমালোচনা করছেন। আমি বলতে চাই, আজকে গতদিন আমি এক সাংবাদিককেও বলেছি, যদি আপনার নামে কোনো অ্যাকাউন্ট থাকে আর সেই অ্যাকাউন্ট থেকে আপনি কোন দিন কোন সময় কোন টাকাটা উঠাচ্ছেন, এটা কারোর কি জানা থাকবে? সেই হিসাবে তাদের অ্যাকাউন্টে এই টাকাটা জমা ছিল এবং যারা টাকাটা আত্মসাৎ করেছে, আজকে জাকির হোসেন বলে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সার্কেল অফিসার, ওনার সাইনে ওনারা যারা কাজ করেছে তাদেরকে পয়সা না দিয়ে সমস্ত টাকা উঠিয়ে তারা পালিয়ে গেল। আজকে সার্কেল অফিসার আছেন, আমি জানি উনি হয়তো টাকা অন গুড ফেথ সিগনেচার করেছেন, কিন্তু জাকির তো পলাতক। তো এই যে যেটা আজকে এটা হয়েছে যে এর আগে একজন সুদীপ সরকার বলে একজন এইভাবে টাকা আত্মসাৎ করেছিল এবং পুলিশ তার বিরুদ্ধে এখনো অ্যাকশন নেয়নি। সেই অ্যাকশন না নেওয়াতে তার সাহস বেড়েছে এবং সে সমস্ত টাকা আত্মসাৎ করেছে, আত্মসাৎ করে আজকে পালিয়ে আছে। এখন জোর করে পুলিশকে দিয়ে আমাদের কেস রেজিস্টার করানো হচ্ছে। পুলিশ যদি ইমিডিয়েট তার যদি অ্যাকশন না নেয় তাহলে এটা তো আরো বাড়বে। দিন দিন অন্য অফিসাররা এটা ভাববে যে এইভাবে তো কাজ করলে, এইভাবে করলে কোনো অসুবিধা হয় না। সুতরাং আমি চাই যে সরকারের পক্ষ থেকে তার ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হোক এবং আমার যে টাকাটা উধাও হয়েছে সেই টাকাটা হয়তো তার কাছ থেকে উদ্ধার করা হোক, না হলে গভর্নমেন্ট অন্তত আমার ডেভেলপমেন্ট কাজ বঞ্চিত হবে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি। সুতরাং এই টাকাটা যাতে সমপরিমাণ টাকা আমাদের দক্ষিণ করিমগঞ্জে দেওয়া হয়, এটাই হলো আমার বিনীত আবেদন এবং আমি অ্যাসেম্বলিতেও সেটা উঠাবার চেষ্টা করব এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি আবার বলবো যে ইমিডিয়েট যদি অ্যাকশন না নেওয়া হয় তাহলে সরকারের অবস্থা কাহিল হবে। আজকে একজন অফিসার যদি শাস্তি হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমি বলেছি যে তার ভাই, তার মিসেস এরা সবাই জড়িত আছে এবং আমি খবর পেয়েছি সে কোথাও টাকাটা ইনভেস্ট করেছে। সুতরাং যদি ইমিডিয়েট তাদের অ্যাকশন না নেওয়া হয় তাহলে এটা অন্তত এই পুরো আসামের জন্য আমি মনে করি এটা খারাপ একটা সিমটম হবে এবং দৃষ্টান্তমূলক যদি শাস্তি হয় অন্য অফিসাররাও ভয় খাবে, যেটা অন্তত অমুকে করেছিল তার দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, সুতরাং আর কেউ এটা করার সাহস করতে পারবে না। যার জন্য আমি চাই যে ইমিডিয়েট অ্যাকশন। সোমবার শিলচরের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা অফিস পাড়ায় একত্রিত হয়ে জেলা প্রশাসনের নির্দেশে ফুটপাত খালি করার যে কাজ চলছে এর পরিপ্রেক্ষিতে ওনারা আজ বিকল্প পথ করে দেওয়ার উদ্দেশ্যে জেলা শাসকের কাছে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের বিভিন্ন দাবি নিয়ে একটি স্মারকপত্র প্রদান করেন।
এর পূর্বে ওনারা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, সুদীর্ঘ বছর থেকে ওনারা শীত ও গ্রীষ্মের মৌসুমে জীবিকা নির্বাহের জন্য ফুটপাতের উপর ব্যবসা করে যাচ্ছেন। সেটা আইনগত দিক দিয়ে অন্যায় হলেও মানবিক দৃষ্টিকোণে ওনারা অসহায় অবস্থায়। তাই ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্যরা জেলা প্রশাসনের দ্বারস্থ হয়ে বিনম্র অনুরোধ জানান যে জীবিকা নির্বাহের জন্য ওনাদের একটি বিকল্প স্থায়ী ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমাদের সংগঠনের নাম ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। আমরা পুরা শিলচরেই আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি আছে, অনেক অনেক মেম্বাররাও আছে। আমাদের যে ব্যক্তিগত জীবনে আমাদের ব্যবসা যদি বলুন, আমরা ফুটপাত বেস ব্যবসা, ফুটপাতের উপরেই আমরা ব্যবসা করছি। আমাদের বাপদাদারাও এখানেই ব্যবসা করে গেছে, অনেকের বাবা মারা গেছে, দাদা মারা গেছে, কাকা মারা গেছে, এর পরিবর্তে বাতি যারা কাজ করছে, আমরা কাজ করছি। এখন আমরা প্রায় 30, 35, 40 বছর থেকে এই ফুটপাত বেস করেই কাজ করে আসছি। আমাদের উপার্জনের আর কোনো রাস্তা নেই, আমরা অন্য কোনো উপার্জন জানিও না। তো এই ফুটপাতের উপরে বেস করেই আমাদের ফ্যামিলি চলছে। আমরা কমিশনার, আমাদের প্রশাসনের কাছে আমরা অনেকবার দাবি করেছি যে আমরাও বুঝি যে ফুটপাতের মধ্যে এই বিজনেস করতে গেলে, ব্যবসা করতে গেলে ফুটপাতে সাধারণ জনতার অসুবিধা হয়, আমাদেরও খারাপ লাগে অনেক সময়। কিন্তু আমাদের জীবন চালিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে আর কোনো ব্যতিক্রম উপায় নেই, তার কারণে আমরা ফুটপাতের উপরেই কাজ করে যাই। আমরা প্রশাসনকে অনেকবার জানিয়েছি যে আমাদেরকে একটা সঠিক জায়গা যেখানে আমরা বিজনেস চালিয়ে যেতে পারি, সেই একটা জায়গা যদি কোনো রকম আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়, যেখানে আমাদের ফুটপাত ভাইয়েরা একসাথে ব্যবসা করতে পারবে, এরকম দেওয়া হলে আমাদের এই প্রবলেমটা, শহরের ঝঞ্ঝাটটা সলভ হয়ে যেত। কিন্তু আমরা অনেকবারই দিয়েছি মেমোরেন্ডাম, কিন্তু আমাদের কোনো উপায় হয়নি। আর এইবারও আমরা চাই যে প্রশাসনকে অবগত করতে, যে আমরা ফুটপাতে যেভাবে চলছি এটা আমাদেরও ভালো লাগে না, আমাদেরকে একটা সঠিক জায়গা দেওয়া হোক। আর আমরা খবর পেয়েছি যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এর মধ্যেই হয়তো ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা ফুটপাত ভেন্ডার যারা আছে, স্ট্রিট ভেন্ডার, তাদেরকে নিয়ে কোনো একটা মিটিং করবে। আমরা এটার উপরে ভিত্তি করে কোনো মিটিং করবে। যদি এরকম মিটিং হয় তো আমরা প্রশাসনকে এটাই প্রার্থনা করতে চাই, অনুরোধ করতে চাই যে আমাদেরকে এই মিটিংয়ে উপস্থিত থাকার জন্য যাতে অনুমতি দেওয়া হয়। আমরাও প্রশাসনের কাছে আমাদের দুঃখের কথা, আমাদের দুর্দশার কথা, আমাদের ফ্যামিলির ব্যাপার, আমাদের ব্যবসার ব্যাপারটা আমরাও প্রশাসনের কাছে তুলে ধরতে চাই। আপনারা এই যে সমস্যা নিয়ে রাজনীতি মহলে কোনো আলোচনা করেছেন নাকি? রাজনীতি মহলে আমরা অনেক আগে একবার আমরা রাজনৈতিক মহলেও জানিয়েছিলাম, কিন্তু এটার পারমিশন তো কেউ কিছু বলতে মানে সরাসরি কেউ কিছু বলবে না। কারণ এটা আমরাও বুঝি যে রাস্তার উপরে, ফুটপাতের উপরে যদি কোনো ব্যবসা হয়, সেটা জনসাধারণের প্রবলেম হয়, সেটা আমরা বুঝি। কিন্তু আমাদের কাছে উপায় না থাকার কারণে আমরা বাধ্য হয়ে ফুটপাতের মধ্যে ব্যবসা করছি। শারীরিক কসরতের উদ্দেশ্যে শ্রীভূমি জেলা আয়ুক্তের বাসভবন সংলগ্ন আনুষ্ঠানিক জিমের উদ্বোধন হয় শনিবার। ফিতা কেটে জিমের শুভারম্ভ করেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। উদ্বোধনী কার্যক্রমে শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা शामिल छिलेन। माननीय सांसद महोदय राज्यसभा श्री मिशन रंजन दास जी का मैं बहुत धन्यवाद ज्ञापित करता हूं कि उन्होंने अपने फंड से 20 लाख रुपए का अनुदान राशि एक शानदार जिम के लिए मेरे एक बार कहने पे दिया, और विद इन 1 वीक हमने वो स्कीम इम्प्लीमेंट करके आज उद्घाटन भी हो गया है। साहब ने बोला डीसी ऑफिस के स्टाफ के लिए, सिर्फ डीसी ऑफिस के स्टाफ के लिए नहीं है, दिस इज फॉर दी ऑल काइंड ऑफ ऑफिसर्स जिनका आप जानते हैं कि नॉन कारणों से पब्लिक या प्राइवेट जिम में जाना थोड़ा संभव नहीं हो पाता है, क्योंकि बिकॉज ऑफ कॉन्फ्लिक्ट ऑफ इंटरेस्ट और मेनी अदर थिंग्स। तो माननीय सांसद महोदय का बहुत बहुत धन्यवाद कि उन्होंने सारे लोगों के हेल्थ और वेलनेस को ध्यान में रखते हुए एक जिम्नेजियम अपनी अनुदान राशि से हमें दिया, और बहुत ही कम समय में इसका इम्प्लीमेंटेशन हो गया, कंप्लीशन हो गया। इसके लिए मैं पीडब्ल्यूडी बिल्डिंग, हमारे असिस्टेंट कमिश्नर सबको धन्यवाद देता हूं और बहुत बहुत बधाई के पात्र हूं। आशा करता हूं कि सुचारू रूप से ये आगे भी चलता रहे। प्रति বছরের মতো এবারও শিলচর বঙ্গভবনে জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত গতকাল
রেখা রানী সাহা স্মৃতি মঞ্চে সকাল 11টা থেকে বিভিন্ন নাটক সংস্থার পরিচালিত 7খানা নাটক পরিবেশিত হয়। নাটক শুরু হওয়ার পূর্বে ডিএসের সভাপতি শিবব্রত দত্ত, সচিব অদনু ভট্টাচার্য ও আমন্ত্রিত অতিথিরা মিলে প্রদীপ প্রজ্বলন করে এই একদিবসীয় প্রাইজ মানি বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার শুভারম্ভ করেন। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে কাছাড় জেলা সভাপতি রূপম সাহা উপস্থিত ছিলেন। এই নাটক প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী ও ডক্টর সুজিত ঘোষ। নাটক প্রতিযোগিতা শেষ হওয়ার পর এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি বিভাগের প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সব টাকা সহ ওই এখনকার রাজীব ঘুরে তার আত্মা সহ শরীরটারে আমরা ডক্টরে পেশ করতো ইমিডিয়েটলি। ওকে স্যার, এখন আর দাঁড়াইন শুনিয়া যায় আর আপনার এজেন্টে কইবা মর্ততে গিয়া আমার লাগিয়া ও একদিবা রজনীগন্ধা আর নাম লাগি এক বাস্ক সিগনেচার পাঠাই দিত। আচ্ছা, আমি দেখেছি অনেকেই দর্শক যারা ছিল অনেকেই খুব দুঃখ করেছেন, মনে মনে বলেছেন ইস কি কষ্ট লাগছে, এইসব কথা আমি পেছন থেকে শুনতে পেরেছি। তো নাটক এমন একটা জিনিস, যদি নাটকে মানুষকে যদি আবেগ সৃষ্টি না করতে পারে, নাটক মানুষকে যদি প্রভাবিত না করতে পারে, তাহলে নাটকের কোনো অর্থ হয় না। আর যেটা আমি শুনেছি, এর আগেও কয়েকটা নাটক হয়েছে, খুব ভালো নাটক হয়েছে, আমি দেখতে পারিনি, আমার দুর্ভাগ্য। আর আমি ছোটবেলা থেকেই আমরা খুব যাত্রাপ্রেমী মানুষ, নাটক প্রেমী মানুষ। আমার একটা হবি থাকে, প্রতি বছর আমি পালংঘাটে অনেক বড় বড় যাত্রা পার্টি এনে আমি যাত্রা করি। রবিবার পঙ্কজ ঘোষ ফাউন্ডেশনের পরিচালনায় মনোরোগ ও স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় শালগঙ্গার অরুণাবন্দ চা বাগান এলাকায়। প্রায় শতাধিক রোগী দেখেন বরাক উপত্যকার বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসেনজিৎ ঘোষ ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। তিনি বলেন, উনার পিতা স্বর্গীয় পঙ্কজ কুমার ঘোষ ছিলেন একজন বিশিষ্ট নাগরিক ও অধিবক্তা। 2022 সালে পরলোক গমন করার পর তার স্মৃতির উদ্দেশ্যে স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে সমাজের উন্নতিকল্পে পঙ্কজ ঘোষ ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন গড়ে তোলেন। আজ আমরা পঙ্কজ ঘোষ ফাউন্ডেশনের তরফ থেকে কাছাড় জেলার অরুণাবন চা বাগানে একটা বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং সচেতনতা শিবির করার উদ্দেশ্যে এসেছি। আমাদের এই কাজে আমাদের সঙ্গে অনেকেই সহযোগিতা করছেন। অরুণাবন চা বাগানের আমাদের ডাক্তার আছেন বিশ্বজিৎ, আমার ছোট ভাই জয়গোবিন্দ চক্রবর্তী এবং আমার বিভিন্ন বন্ধুরা আছেন ফার্মাসিউটিক্যাল কোম্পানির, আমার ছোট ভাই, আমার স্ত্রী এবং আমার সঙ্গের যারা ফাউন্ডেশনের সদস্যরা আছেন। আমরা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হিসাবে আমরা এটাকে কাজ করার জন্য আমরা ভেবেছি। এই জন্য আমরা মাসে 2টো করছি। গত রোববার আমরা লালাতে করেছিলাম, খুব সুন্দর, আমরা সেখানে একটা উৎসাহজনক রেসপন্স পেয়েছিলাম। আজ আমরা এখানে এসেছি, আশা করছি বাগান এরিয়াতে আমরা জানি 12টা সাড়ে 12টার থেকে মানুষজন আসে, তো আমরা আশা করছি আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারবো। আপনাদের মাধ্যমে আমি এই কথাটাই বলতে চাই যে মেন্টাল ইলনেস ইজ ট্রিটেবল, মানে সেটার চিকিৎসা আছে। হয়তোবা কিছু মানসিক রোগ সম্পূর্ণ কিউরেবল না। তো আমি যদি সেটা প্রশ্ন করি, ডায়াবেটিস কি কিউরেবল? নো। হাইপারটেনশন কি কিউরেবল? নো। সিস্টেমিক লুপাস এরিথোমেটাসাস কিউরেবল? নো। আর্থ্রাইটিস কিউরেবল? নো। হাতে গোনা কয়েকটা রোগ কিউরেবল, ম্যালেরিয়া, টাইফয়েড, টিউবারকুলোসিস, সব ইনফেক্টিভ রোগগুলা কিউরেবল। বাকি যত লাইফস্টাইল ডিজিজ আছে, যেটাকে আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজ, এনসিডি, যেরকম ডায়াবেটিস বলুন, হাইপারটেনশন বলুন, আপনি কোলেস্টেরলের রোগ বলুন, এগুলো সব কিন্তু কন্ট্রোলেবল। ঠিক সেইভাবে বেশিরভাগ মানসিক রোগ কিন্তু ট্রিটেবল বা কন্ট্রোলেবল। তো আপনাদের যেটা আমাদের বন্ধুবান্ধব যারা আছেন, আপনারা ডিজিটাল মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এই বার্তাটা পৌঁছে দেন যে মানসিক রোগ সম্পূর্ণভাবে চিকিৎসার দ্বারা কন্ট্রোল করা সম্ভব এবং চিকিৎসা খুব একটা ব্যয় সাপেক্ষ না। আপনারা শুধু চিকিৎসকের কাছে সময় মতো রোগীটাকে নিয়ে পৌঁছে যাবেন। ধন্যবাদ। বন্দে মাতরম। এবার আসছি খেলার খবরে।
আর শিলচর এস এম দেব স্টেডিয়ামে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ফিক্সার ফর প্রাইজ মানি সুশীল চৌধুরী এবং মীরা চৌধুরী মেমোরিয়াল ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে ক্লাব ওয়েসিসের সাথে যোগাযোগ সংঘের খেলা হয়। এই খেলাতে যোগাযোগ সংঘকে 116 রানে হারিয়ে ক্লাব ওয়েসিস জয়ী হয়। আর শিলচর স্পোর্টিং ক্লাব ময়দানে শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত তৃতীয়তম শিশুতোষ বসাক মেমোরিয়াল প্রাইজ মানি থার্ড ডিভিশন নকআউট ফুটবল টুর্নামেন্টে ভেটারান এফসির সাথে গে ক্যাভেলিয়ার এর খেলা হয়। এই খেলাতে গে ক্যাভেলিয়ার কে 14-0 গোলে হারিয়ে ভেটারান এফসি জয়ী হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।